স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় ছবি ও বন্ধুত্ব। ইমেজ অ্যান্ড ফ্রেন্ডশিপ বিটুইন চায়না অ্যান্ড বাংলাদেশ, এই শিরোনামে বাংলাদেশের জাতীয় জাদুঘরে চলছে একটি চিত্র প্রদর্শনী এবং দুই দেশের বন্ধুত্বের স্মারক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা গত 5 তারিখ এটি শুরু হয়েছে এবং আগামী 11 তারিখ পর্যন্ত এটি চলবে। তো এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দু দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক এবং সেটা আসলে ছবিতে কিভাবে ক্যামেরার চোখে আমরা কিভাবে পাই সে বিষয়টা নিয়ে আমরা এখানে কথা বলবো। আমাদের আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি চীনা ভাষা ও সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক হিসেবে যিনি রয়েছেন, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে কনফুসিয়াস সেন্টারও বলতে পারি কিছুটা, সেখানকার পরিচালক হিসেবে দায়িত্বরত লিয়াং ডিলিন আমাদের সাথে রয়েছেন। তিনি চীন থেকে এখানে প্রায় 2 বছর ধরে বাংলাদেশে রয়েছেন। আমাদের সাথে আরো যোগ দিয়েছেন মহিউদ্দিন তাহের, এই ইনস্টিটিউটের কনসালটেন্ট হিসেবে যিনি আছেন। এবং এছাড়া আমরা এই প্রদর্শনীতে পুরস্কারপ্রাপ্ত প্রথম এবং তৃতীয় স্থান অর্জনকারী ফটোগ্রাফার, আমাদের চ্যানেল 24-এরই ভিডিওগ্রাফার আজিম খান রনি আমাদের সাথে রয়েছেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। লিলিয়াং, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বাংলা বলতে পারেন, হয়তো বুঝেন, সে কারণে আমরা বাংলায় বলছি আপনার সাথে। আপনি কেমন আছেন যদি আমরা সেটা জানতে চাই প্রথমেই। এই বাংলাদেশকে কেমন লাগছে আপনার কাছে? আমি বাংলাদেশ অনেক পছন্দ করি, কারণ এখানে যে খাবার খুবই সুস্বাদু। আমি যে সবচেয়ে পছন্দ করি বিরিয়ানি, এবং এখানে মানুষ অনেক বন্ধুত্বপূর্ণ। সব সময় যদি আমি রাস্তায় যাই, মানুষ আমাকে এই যে হাসেন, আমি দেখেন সবাই মুখে হাসা আছে, হাসি থাকে সব সময়। হ্যাঁ। এবং এই যে আমরা এখানে এটাই আমরা যে দুই দেশের যে মধ্যে যে প্রদর্শনী, সেটার বিষয়ও বন্ধুত্ব। সুতরাং বন্ধুত্বের কথা উনি বলছিলেন। মহিউদ্দিন তাহের, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রদর্শনীর আয়োজনটা করা হলো, সেই আয়োজনটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো। এটা হচ্ছে বছরের প্রথম দিকে দুই দেশের সম্পর্কের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বছরটাকে তারা 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বর্ষ হিসেবে ঘোষণা করা হয় দুই দেশের সরকার পর্যায়ে। তো তারই ধারাবাহিকতায় অনেকগুলো অনুষ্ঠান, অনেকগুলো উৎসব বাংলাদেশে এবং চীনে হয়েছে। তারই একটা অংশ হচ্ছে যে এই আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা। হ্যাঁ, তো এটি প্রধান আয়োজক হচ্ছে চীন আন্তর্জাতিক বেতার, যেটাকে আমরা একসময় রেডিও বেইজিং বলে জানতাম। তারও আগে রেডিও পিকিং ছিল ওটা। হ্যাঁ, তো এটা বিবর্তন হতে হতে এখন চায়না রেডিও ইন্টারন্যাশনাল, বা সংক্ষেপে আমরা CRI বলি, বাংলায় আমরা চীন আন্তর্জাতিক বেতার বলছি। তো তাদেরই প্রধান আয়োজন। তারা একটা ঘোষণা দিয়েছিল যে দুই দেশের আলোকচিত্র শিল্পী বা আলোকচিত্র নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে তাদের ক্যামেরায় দুই দেশের বন্ধুত্বটাকে ফুটিয়ে তোলা। ওই তারই পরিণাম হচ্ছে যে এই আয়োজনটা। এর মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর তাদের জায়গাটা দিয়েছে এবং আরো কিছু আনুষঙ্গিক সহযোগিতা দিয়েছে। এর বাইরে হচ্ছে যে ওভারঅল সুপারভিশন করেছে চীনা দূতাবাস ঢাকায় যে আছে। আর এখানে অনেকগুলো, বেশ কয়েক হাজার ছবি বা আলোকচিত্র শিল্প জমা পড়েছিল প্রতিযোগিতার জন্য। তার মধ্য থেকে 125টি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে বহু আপনার বিষয় আছে, যেমন আমাদের জাতীয় ফুল শাপলার একটা ছবি, এটা একেবারে প্রধান পুরস্কার পেয়েছে আর কি, এটা উত্তম। আমরা যদি বলি বেস্ট অ্যাওয়ার্ড, তো ক্যাটাগরি করা হয়েছে বেস্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বিশেষ পুরস্কার। তো ওই প্রধান বা বেস্ট পুরস্কার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পুরস্কার মিলে 20টা পুরস্কার দেওয়া হয়েছে। প্রধান পুরস্কার 2জনকে, প্রথম শ্রেণীর পুরস্কার 3জন, আর দ্বিতীয় শ্রেণীর 6 জন, তৃতীয় শ্রেণীর 9 জন। আচ্ছা, এই মিলে হচ্ছে যে প্রধান তালিকায় 20 জনকে স্থান দেওয়া হয়। তো ওর মধ্যে থেকে চীনা আলোকচিত্রীও আছেন,
আমাদের দেশের আলোকচিত্রীরাও আছেন। সিনহুয়া বার্তা সংস্থার একজন আলোকচিত্র আলোকচিত্রী শিল্পী, উনি শরীফুল ইসলাম। ওই প্রধান দুজন যে পুরস্কার পেয়েছেন তার মধ্যে একজন। তো তার বিষয় ছিল বাংলাদেশের শাপলা। শাপলা একটা ছোট বাচ্চা এরকম জলাশয়ের মধ্যে হ্যাঁ, আমি ছবিটা শাপলা নিয়ে দেখেছি। খেলছে। তো এরকম এই ছবিটা সত্যি মানে পুরস্কার পাওয়ার মতো যোগ্য, এবং তিনি নিজেও যেহেতু একজন প্রফেশনাল ফটোগ্রাফার, তো তার নানা রকম সৃজনশীলতার আর প্রমাণ উনি আবার অনেকগুলো পুরস্কার পেয়েছেন। প্রধান পুরস্কার, প্রথম শ্রেণীর পুরস্কার, তৃতীয় শ্রেণীর পুরস্কার এবং বিশেষ পুরস্কার, 4টা পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রসঙ্গে যেহেতু আসছে, আপনার কাছে আসবো, একটু শুনে নিতে চাই। আরেকজন পুরস্কার বিজয়ী আমাদের সাথে রয়েছেন এই আয়োজনের, প্রথম এবং তৃতীয় পুরস্কার, সেইটা সম্পর্কে আপনি মূলত কোন ধরনের ছবি এখানে জমা দিয়েছেন? আমরা জানি 125টা ছবি শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছিল। এখানে মোট 3টা ক্যাটাগরি ছিল, 1 পোর্ট্রেট, 2 ল্যান্ডস্কেপ, 3 মানবিক আবেদন সম্বন্ধীয় এরকম ছবি হতে হবে। আমি যেহেতু মানবিক আবেদন সম্বন্ধীয় বা স্ট্রিট ছবি কম তুলি, তারপরে আমি বেছে টেছে আমি একটা ছবি পেলাম যেটা মোটামুটি সাবমিট করা যায়। পরে আমি একটা ছবি দিলাম মানবিক আবেদন, এবং অন্য ক্যাটাগরিতে বাকি মোট 5টা ছবি আমি জমা দেই। 5টা ছবি থেকে আমার মোট 3টা ছবি সিলেক্ট হয়, এবং এর মধ্যে আমি প্রথম পুরস্কার পাই এবং আরেকটা ছবিতে থার্ড পুরস্কার পাই। যেটা থার্ড পুরস্কার পাই সেটা থেকে 2টা ময়ূর আর কি, অ্যাজ লাইক ফ্রেন্ড, তারা 2টা ময়ূর একই ফ্রেমে দুজনে দেখতেছে, এরকম একটা ছবি আর কি। এই দুটো ছবি আমি মানে অ্যাওয়ার্ড পাই আর কি, এবং এটা মানে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই এটা অনেক জনই তো এখানে অংশ নিয়েছেন, যেটি বললেন যে অনেক প্রায় হাজার হাজার ফটোগ্রাফার ছবি জমা দিছে। মানে আমি ভাবতে পারি না যে আমি অ্যাওয়ার্ড পাবো, জাস্ট জমা দেওয়ার জন্য ছবি জমা দেওয়া। কিন্তু যখন আমি মেইল পেলাম যে আমি ফার্স্ট হয়েছি, তখন আমি অনেক এক্সাইটেড ছিলাম, অনেক আনন্দিত ছিলাম। আমরা যেহেতু আমাদের চ্যানেল 24 আপনি কাজ করেন, সেজন্য আমাদের নিশ্চয়ই আরো খুশির সংবাদ সেটা। আমি একটু লিলিয়াং আপনার কাছে আসতে চাই। লিলিয়াং, ছবি দেখেছেন নিশ্চয়ই, কেমন লেগেছে ছবিগুলো? এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব কি বোঝা গেছে? যদি একটু সমস্যা হয় বুঝতে আপনি। হ্যাঁ, সমস্যা নেই, আমি বুঝেছি। আমি এইগুলো ছবি দেখেছি। এই ছবিটা আমরা যদি একটু এলইডিতে দেখি, এই ছবিটা ইনি তার আপনার শিল্পী, তোলা হ্যাঁ। নিশ্চয়ই। এটা থার্ড এটা প্রাইজ পাওয়া ছবি। তৃতীয় পুরস্কার পেয়েছিল এই ছবিটা। জি বলুন প্লিজ। যে এখানে প্রথমে আমি জানি না, এখানে অনেক বাঙালি আমাদের ছবি দিয়েছে আমার সিআইতে। কারণ পরে আমি দেখেছি যে অনেক বাঙালি আমাদের জিনের যে স্মৃতি, আমাদের সংস্কৃতি আগ্রহী। এটা আমি খুব খুশি, কারণ আমরা এখানে চীনা ভাষা শিখাই। হয়তো এই কারণে আমরা মানুষকে চীনা বোঝাই, চীনের সংস্কৃতি প্রচার করি। তাহলে মানুষ আমাদের চীনের সংস্কৃতি বুঝবেন, আমাদের চীনকে বুঝবেন। আমি খুব খুশি, আমরা চীনা সবাই খুব খুশি। এটা এই কারণে দুই দেশের সম্পর্ক আরো ভালো হবে। আমি দেখেছি চীন এবং বাংলাদেশের যে মৈত্রী আশা আছে, ভবিষ্যতের আশা হবে। জি নিশ্চয়ই সেটা হবে। আপনার কাছে একটু জানতে চাই, নিশ্চয়ই ছবিগুলো দেখেছেন, আমাদের এই ছবির মধ্যে আসলে বন্ধুত্বের নিদর্শনটা আমরা কিভাবে পেয়েছি এই আয়োজনে? আসলে হচ্ছে যে চীনারা যখন বাংলাদেশে আসেন, তো যেসব বিষয় তাদের দৃষ্টিকে আকর্ষণ করে, তারা সেগুলোকে ক্যামেরাবন্দি করেন। আবার বাঙালিরা যখন চায়না যাচ্ছেন বা চীনের কোনো বিষয়ের সঙ্গে তাদের একটা ইন্টারাকশন হচ্ছে, তখন তারা ওই সঙ্গে সঙ্গে ওটাকে ক্যামেরা। পার্থক্য হচ্ছে চোখের দেখা এবং ক্যামেরার দেখা। চোখের দেখাটা হয় কি, হয়তো আপনার স্মৃতির ভেতরে যায়, কোনো সময় স্টোর হয়, কোনো সময় স্লিপ করে চলে যায়। কিন্তু ক্যামেরার বন্দী হয়ে গেলে ওটা থেকে যায়, অনেক লম্বা সময়ে একটা সময়ের আবর্তনের সঙ্গে থাকে। এবং এখানে আপনি দেখবেন যে এত সুন্দর সুন্দর ছবি এবং এত মানে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জায়গা বা বিষয়ের উপরে ছবিগুলো করা হয়েছে, যেগুলো একসঙ্গে দর্শকরা একটা জায়গার মধ্যে একটুখানি হয়তো কয়েক মিনিট ঘুরেই পুরো চীনের বিশাল অনেক কিছু, অনেক সম্পর্কে আস্বাদন করতে পারছে। তো সেই জিনিসটার একটা বৈশিষ্ট্য। আর এখানে দুই দেশের মানে কোনো ভাগ ছিল যে এই দেশের কতটা, এই দেশের কতটা, নাকি এটা না? ওই যে মানে ক্যামেরা একটা হচ্ছে যে ছবির কোয়ালিটি এবং বিষয়বস্তু, এই দুটোকে বিচার করে সিলেকশনটা করা হয়। তো বিষয়বস্তুর নিরিখে আবার কোয়ালিটিকেও রেখে ওটা করা হয়। তো এখানে যেটা হয়েছে যে মানে সঙ্গীত, নাচ, তারপরে নন্দন বা আপনার চিত্রকলার
বা আপনার ললিত কলার নানা বিষয়ের উপরে অলরেডি অনেকগুলো অনুষ্ঠান হয়ে গেছে। এইটা ছিল বাকি। এইটাও তার মনে হয় এই ধারাবাহিক অনুষ্ঠানমালার বা উৎসবগুলোর মধ্যে এটা বোধহয় সর্বশেষ আয়োজন ছিল আর কি এই বছর। জি, তো আমি একটু রনির কাছে আসতে চাই যে আপনিও নিশ্চয়ই একজন ফটোগ্রাফার হিসেবে আরো বিষয়গুলোকে খুব কাছ থেকে দেখেছেন, ছবির নন্দনতাত্ত্বিক জায়গা থেকে। আপনার কাছে এই পুরো আয়োজন সম্পর্কে যদি আপনার ছবি বাদ দিয়ে অন্যদের ছবির কথা একটু বলতে বলি, যে কেমন দেখলেন বা কি আসলে কোনো বিশেষ বৈশিষ্ট্য এখান থেকে ফুটে ওঠে কিনা, যেটার থিম ছিল আসলে আমাদের ইমেজ অ্যান্ড ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের জায়গায়, সেটা একটু জানতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ। আমি এক্সিবিশনে যখন ঢুকি তখন মনে হচ্ছে আমি চায়না চলে আসছি। মানে চায়নার ছবি বেশি, মানে প্রচুর চাইনিজ, এবং সেগুলো কি বাংলাদেশের তোলা না চায়নার মিলিত? চাইনিজ ফটোগ্রাফার বাংলাদেশ থেকে ছবি তুলে নিয়ে গেছে, এরকম প্রচুর ছবি আছে যেগুলো দেখলে মনে হচ্ছে যে বাংলাদেশি ফটোগ্রাফার তোলা, কিন্তু আমি নাম দেখছি যে আসলে চাইনিজ ফটোগ্রাফার। তার মানে প্রচুর চাইনিজ ফটোগ্রাফাররা প্রতি বছর বাংলাদেশে আসে ছবি তোলার জন্য, এবং তারা মানে অনেক ভালো ভালো ছবি, অনেক মোমেন্ট, অনেক লাইফস্টাইল ছবি তারা, যেমন এই ছবিটা একটা চাইনিজ ফটোগ্রাফার তোলা ছবি, একটা বাচ্চার কাঁধে একটা মুরগি। হ্যাঁ, আমি এই ছবিটা হ্যাঁ, চাইনিজ ফটোগ্রাফার কিন্তু বাংলাদেশ থেকে তোলা। এবং সব মিলে যেটা মনে হয়েছে যে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপটা খুবই নিবিড়, এবং সেটা সাধারণ মানুষ পর্যায়ে অনেকটা আরো যদি আমরা সাধারণ মানুষ পর্যায়ে চলে গেছে। এবং আরেকটা এক্সিবিশন হবে চায়নাতে ডিসেম্বরে, এই এক্সিবিশনটা আবার চায়নাতে হবে, এবং অ্যাওয়ার্ড সেরিমনি হবে। আশা করতেছি যদি ওখানে যেতে পারি আমি চায়নায়, তাহলে এক্সিবিশন তো দেখা হলো, প্লাস আমি চেষ্টা করবো চায়নার কিছু ভালো ভালো জায়গার ছবি তুলে নিয়ে আসতে, নেচার, চায়না লাইফস্টাইল, কালচার, এই ধরনের ছবি যদি তুলে আনতে পারি তাহলে আমি কম্পেয়ার করতে পারবো যে বাংলাদেশের সাথে চায়নার ফ্রেন্ডশিপটা আমি একটু মেলবন্ধন করতে পারবো। এবং আমার মানে আশা হোক একটা যদি গুণগত জায়গায় আমাদের, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চায়নার ফটোগ্রাফার যারা তারা বাংলাদেশের ফটোগ্রাফার, এই যে গুণগত জায়গায় যদি আমরা কম্পেয়ারে, ঠিক না আসলে কি অবস্থা আপনার কাছে কি মনে হয়? অবভিয়াসলি বাংলাদেশ ফটোগ্রাফাররা ইন্টারন্যাশনালি অনেক রিনাউন। আপনি হয়তো জানেন বা অনেকে হয়তো জানে যে বারাক ওবামার ফটোগ্রাফার, পার্সোনাল ফটোগ্রাফার বাংলাদেশি, এবং হোয়াইট হাউসে অনেক বাংলাদেশি ফটোগ্রাফার কর্মরত কাজ করেছে, এপিতে অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল সংস্থায় বাংলাদেশি ফটোগ্রাফার কাজ করে, এবং প্রচুর এক্সিবিশনে বাংলাদেশি ফটোগ্রাফার অ্যাওয়ার্ড পায়, এবং হিউজ হিউজ ডলার অ্যামাউন্টের তারা অ্যাওয়ার্ড বাংলাদেশে নিয়ে আসতেছে। যেমন আমি যে অ্যাওয়ার্ডটা পাইছি এটা শুধু বাংলাদেশের জন্য গর্ব না, এটা চ্যানেল 24 এর জন্য গর্ব। জি, অবশ্যই আমরা সেই গল্প আরো শুনবো, আপনাদের এই চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে আরো কথা বলবো। একটা বিরতি নিয়ে, বিরতির পরে দর্শক একটা বিরতি নিয়েছি, সাথেই থাকবেন আশা করি। আবারও স্বাগত প্রাসঙ্গিক। আমরা কথা বলছিলাম ছবি এবং বন্ধুত্ব নিয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে। মহিউদ্দিন স্যার, আপনার কাছে একটু আসতে চাই, আপনি এই বিরতির সময় বলছিলেন যে অনেক ছবিতে আপনি এমন, যেমন চীনা আপনি বলছিলেন যে অলিম্পিকের এই দৃশ্যগুলো যে ধারণ করা, নিশ্চয়ই এটা দুই দেশের সাধারণ মানুষ যারা ছবিটা দেখেছে তাদের জন্য একটা বড় পাওয়া বিষয়টা। তা তো বটে, কারণ প্রথম কথা হচ্ছে যে চীনে গিয়ে চীনকে দেখা, উপভোগ করা, এটা সব মানুষের পক্ষে তো সম্ভব হবে না। তো এই চিত্রগুলোর মধ্যে বিশেষ বিশেষ কিছু বিষয়বস্তু আছে বা জায়গা আছে, স্থান আছে, যেগুলো সাধারণ দর্শকরা গিয়ে দেখতে পারে। যেমন ধরুন 2008 সালের যে অলিম্পিক গেমসের যে প্রধান স্টেডিয়ামটা ছিল, ওটার নাম হচ্ছে পাখির বাসা, আমরা বাংলায় যদি বলি বার্ড নেস্ট। তো ওইটা একটা অসাধারণ একটা স্থাপত্য। তো ওইটা এখানে স্থান পেয়েছে। এরকম আরো অনেক কিছু আছে, এর মধ্যে বিশ্ববিখ্যাত যে মহাপ্রাচীর, চীনের প্রাচীর, ওটা আছে। এরকম আরো কিছু ঐতিহাসিক জায়গা আছে, যেমন থিয়েন থান বলে একটা জায়গা আছে, স্বর্গীয় মন্দির। আর এটা আছে হচ্ছে যে নিষিদ্ধ নগরী বা ফরবিডেন সিটি যেটাকে বলে, বা প্যালেস মিউজিয়াম, এই যে ছবিটা ওটা আছে। এগুলো সাধারণ মানুষের পক্ষে একটুখানি হলেও দেখার সুযোগটা আছে। এই ধরনের ছবিগুলো, এই ধরনের প্রদর্শনী সাধারণ মানুষের জন্য যেরকম খুব কল্যাণকর, একই সঙ্গে আমি মনে করি যে দুদেশের একটা ছবির ভেতর দিয়ে একটা দেশের সংস্কৃতিকে জানা, একটা দেশের উন্নয়নকে জানা, পরিবর্তনকে বোঝা, মানুষকে, জাতিকে বোঝার জন্য যে একটা জানালা হিসেবে কাজ করে একটা ছবি, তো সেই জিনিসটা কিন্তু অন্য কিছুর মধ্যে পাওয়া যায় না। একটা নিঃশব্দ একটা চিত্র, এর মধ্যে একটা অসাধারণ গল্প, এর ভিতর দিয়ে ঢুকে মনে হচ্ছে যে বিশাল একটা জগৎকে আবিষ্কার করা।
এই জিনিসগুলো এই ধরনের আলোকচিত্র প্রদর্শনী থেকে করা সম্ভব। এবং এখানে এই বিশেষ, যেমন ওই যে মহাপ্রাচীরটা এরকম অসংখ্য পর্বতের উপর দিয়ে এরকম এঁকে বেঁকে সাপের মতো করে চলে গেছে 5,000 কিলোমিটার, 5,000 কিলোমিটার অতিক্রম করেছে। তো সেটা সেই জায়গায় তো আপনার পক্ষে মানে ট্রাভেল করা সম্ভব না। অন্তত কিছু কিছু জায়গায় এরকম যে কিভাবে গেল, এই স্থাপত্যটা কিভাবে আসলো, এটা এখন জাতিসংঘের ঐতিহ্য তালিকার মধ্যে একটা। তো আমি মনে করি যে এই ধরনের এগুলো একটা দেশের ব্যাকগ্রাউন্ড। এরকম আমি মনে করি যে বাংলাদেশের যে প্রকৃতি, বাংলাদেশের নিসর্গ, গ্রাম বাংলার অনেকগুলো সুন্দর সুন্দর। আমি একটু লিলিয়ানকে চাই, লিলিয়ান অনেক বাংলাদেশের বর্ণনা দিচ্ছিল, চীনের বর্ণনা দিচ্ছে, বাংলাদেশের কোনো জায়গা বা দৃশ্য বা মানুষ, কোনো স্মৃতি আপনার খুব আনন্দ দেয় কিনা? আসলে এই 2 বছর আমি শুধু গিয়েছিলাম থাকার বাইরে সিলেট। সিলেট অনেক সুন্দর সেখানে, যে চা গার্ডেন এবং যে জাফলং, যে বাংলাদেশ এবং যে ভারতের সীমা, সেখানে যে নদী অনেক সুন্দর। সেখানে 4 দিন আমি থাকলাম। হ্যাঁ, আবহাওয়া অনেক ভালো, ফ্রেশ। এখানে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছিলাম, বাংলা বলতে বলতে আপনি বাংলা ভাষা শিখেছেন চীনা বিশ্ববিদ্যালয়ে, চীনেই, তো বাংলা ভাষা শেখার প্রতি আপনার আগ্রহ কেন হয়েছিল, কেন শিখেছিলেন বা চেয়েছিলেন? আসলে আমি একটি কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, আমার জন্মদিন বাংলাদেশের নববর্ষ, মানে পয়লা বৈশাখ। হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখ, 14 এপ্রিল। হ্যাঁ। এই 2 বছরে আমি বাংলাদেশে আমার জন্মদিন কাটিয়েছি। আচ্ছা, অনেক খুশি, সবাই আমার সঙ্গে থাকছেন। মানে আপনার জন্মদিনই যেন আমরা উদযাপন করছি এরকম বিষয় মনে হয় কখনো? হ্যাঁ হ্যাঁ, উনি জানেন এই বছরের জন্মদিন। জি জি। আপনার আপনার যে প্রশ্নটা করছিলাম একটু উনি হয়তো বুঝতে পারেন, আমরা পরে আসছি আপনার কাছে, একটু আসবো। আজিম খান রনি, আপনার ফেসবুকে দেখেছি আপনি একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন ফটোগ্রাফিক সোসাইটি অফ আমেরিকার সদস্যপদ পেয়েছেন। এটা নিশ্চয়ই একটা বড় খবর আপনার জন্য, আমাদের জন্য। এবং এটার প্রক্রিয়াটা কি আসলে, সদস্যপদ পাওয়ার, এটা একটু জানতে চাচ্ছি এবং আপনার অনুভূতি নিশ্চয়ই শুনতে যাচ্ছি এখানে। পিএসএ মানে ফটোগ্রাফিক সোসাইটি অফ আমেরিকা, এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে রিকগনাইজ একটা মানে সংগঠন ফটোগ্রাফারদের, এবং এটা অনেক স্ট্রং বলা যায়, মোস্ট স্ট্রং এবং রিকগনাইজ সংগঠন। এই পিএস এর মেম্বারশিপটা পেতে হলে ওদের কিছু রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, এবং $100 $100 দিয়ে আপনাকে মেম্বারশিপ নিতে হয় আর কি, 1 ইয়ার্সের জন্য, ফর 1 ইয়ার্স। এবং এখান থেকে আপনাকে অনেক বেনিফিট ওরা দিবে, যেমন এখানে কি কোনো ছবি জমা দিতে হয় এরকম কোনো process? ছবি জমা দিতে হয় না, কিন্তু বিভিন্ন এক্সিবিশনের ইনফরমেশনটা ওরা দিবে। আচ্ছা আচ্ছা, ইন্টারন্যাশনালি কোথায় কোথায় এক্সিবিশন হবে, এবং 2016-তে একটা অ্যানুয়াল কনফারেন্স হবে সান ফ্রান্সিসকো আমেরিকায়, ওটার জন্য মানে পিএস এর মাধ্যমে যেতে হয় আর কি, ওদের মানে অ্যানুয়াল কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য। এটা বাংলাদেশে এখন পর্যন্ত দেখলাম আমি 8 জন সদস্যপদ পেয়েছে, টোটাল বাংলাদেশে 8 জন ফটোগ্রাফার, তার মধ্যে আমি একজন। আমি এটা আজকে লাভ করলাম সদস্যপদটা, এবং এটা এই জন্য আমি খুবই হ্যাপি আর কি। নিশ্চয়ই এটা আনন্দের খুশি। এটা নিশ্চয়ই আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটার ক্ষেত্রে হ্যাঁ, অনেক কাজে লাগবে। সেটা আমরা একটু শুনতে চাই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। তার আগে একটু আমি আপনার কাছে আসতে চাই যে আপনি চীনে অনেক ঘুরেছেন, দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে নিশ্চয়ই রাষ্ট্রীয় একটা সম্পর্ক তো নিশ্চয়ই থাকে, সেটা অনেক সময় ওঠানামা করে, কিন্তু সাধারণ মানুষের সম্পর্কটা হয়তো ওই ক্ষেত্রে ওঠানামাটা কম, একটা সৌহার্দ্য সবসময় থাকে, সেটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? অসম্ভব ভালো একটা প্রশ্ন করেছেন। আমি আসলে এটা মনে করছিলাম যে আমার এই বিষয়টা বলা উচিত। সরি, আমি রেডিও চায়নাতে প্রায় 10 বছর কাজ করেছি। আমি ওখানে ভাষা বিশেষজ্ঞ হিসেবে ছিলাম বেজিংয়ে, এবং মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেছি। যখনই বলেছি যে আমি বাংলাদেশের একটা চীনা নাম আছে এবং জ্বালা, এই যখনই বলি সঙ্গে সঙ্গে লাভ দিয়ে ওঠে। আমি ধরেন সেখানে আমি বিদেশিদের চীনা গানের প্রতিযোগিতা হয় প্রতি বছর, তো বেজিং টেলিভিশনে এটা হয়। তো আমি ওই রেডিওতে যখন কাজ করতাম একটু গুনগুন করে করে কাজ করতাম, তো আমার আশেপাশের লোকদেরকে যে আমি কিভাবে বিরক্ত করেছি তার প্রমাণ হচ্ছে আমাকে না জানিয়ে ওরা ওই টেলিভিশনের ওই প্রতিযোগিতায় আমার নাম দিয়ে দিয়েছে। তো ওই যে যখনই গেলাম, আমি যখন আমার নাম ডাকলো যে বাংলাদেশের মহিউদ্দিন তাহের, চেনা ভাষায় বলছে, এবং দর্শকদের মধ্যে যে কি হুলস্থুল, একটা হর্ষধ্বনি, কি যে একটা অসাধারণ একটা, মানে মনে হচ্ছে যে কোন একজন বড় নেতা এসছে এবং মানুষ দাঁড়িয়ে গেছেন, চিৎকার করছে। এই আমার তখন আমার খুব কষ্ট লেগেছিল যে আমি তো ভালো গাইতে পারি না, মানুষের আনন্দটা না নিভে যায়।
তো মানুষ, এই চীনের মানুষ বাংলাদেশের মানুষকে অসম্ভব ভালোবাসে। আর চীনারা বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের কাছেও সেরকম সৌহার্দ্য, সেরকম ভালোবাসা পেয়েছে, এবং তারা কখনো এরকম অভিযোগ করে না যে বাংলাদেশে এসে তারা মানুষের কাছে কোনো ধরনের সমস্যায় পড়েছে। তো বাংলাদেশে যেটা হয় যে চীন এখন এত উন্নত হয়ে গেছে, এখন তারা নাম্বার 1 হচ্ছে বা হয়েছে এ ধরনের একটা অবস্থার মধ্যে। আর বাংলাদেশ প্রথম থেকেই উন্মুক্ত ছিল, কিন্তু আমরা সেভাবে ওই যেখানে যাওয়ার কথা ছিল হয়তো আমরা অতখানি এগোতে পারিনি, আমরা কিছুটা এগিয়েছি। তো কিন্তু ওইটাই হচ্ছে যে চীনারা এখানে এসে প্রথম যেটা সমস্যায় পড়ে এটা হলো যে জীবন যাপনের ক্ষেত্রে হয়তো ওই যে আরামটা ওরা অভ্যস্ত, সেই আরামটা হয়তো এখানে এসে পায় না। কিন্তু মানুষের আতিথেয়তা, মানুষের বন্ধুত্ব তাদেরকে সবসময় মুগ্ধ করে। এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তা আমি নিজেই চীনাদের বন্ধুত্বের পরিচয় ওখানে পেয়েছি। চীনারা আমাদের এখানে এসেছেন, কাজ করছেন, তারা এখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারছেন, এটা আমাদের বাঙালিদের বন্ধুত্বের কারণে। তা না হলে ওনারা হাসি মুখে এখানে কাজ করাটা খুব কষ্টকর হয়ে যেত। আরো গল্প শুনবো, আর একটা বিরতির সময় আছে, বিরতির পরে নিশ্চয়ই। দর্শক, একটা বিরতির সময় আছে, সাথে থাকবেন নিশ্চয়ই। আবারও স্বাগত প্রাসঙ্গিক। আমরা কথা বলছিলাম বাংলাদেশ চীন সম্পর্ক, এবং যেটা আসলে উঠে এসেছে ছবির মধ্য দিয়ে। তা নিয়ে আমরা একটু লিলিন আপনার কাছে শুনতে চাই, বাংলা ভাষা কেমন লাগে, বা এই আপনি অনেক ভাষা বাদ দিয়ে বাংলা ভাষায় কেন পড়াশোনা করেছেন বা শিখেছেন? আসলে 2006 সালে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সে সময় আমরা চীনে অনেক কম মানুষ বাংলা বলে। আমার মনে হয় যদি আমি বাংলা শিখবো তাহলে আমি বড় মানুষ হব, এই কারণে আমি শিখেছি। আচ্ছা আচ্ছা। এবং বলে আমার মনে হয় বাংলা ভাষা খুব সুন্দর একটি ভাষা, এই উচ্চারণ খুবই সুন্দর। গান আমি শুনেন পছন্দ বাংলা করি। ভাষায় গান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এবং বাংলাদেশের রক ব্যান্ড আছে, আচ্ছা, আমি দেখেছি, আমি শুনেছি, খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো হ্যাঁ কি? হ্যাঁ, এটা শুনেছি এবং শিখেছি ইউনিভার্সিটিতে। আচ্ছা, গুড গুড। সেটাই, আপনাকে ধন্যবাদ। এই আপনি একটু রনি, আপনার কাছে আসবো, তার আগে একটু রনির কাছে শুনতে চাই। আজম খান, রনি আপনার কাছে, যে আপনি বলছিলেন যে পিএস এর মেম্বারশিপ পেলেন, আরো অনেকগুলো, আরো একটি আপনার কম্পিটিশনে দেখলাম ডিসেম্বরে যেটা প্রদর্শন, Third সেখানেও আপনি, হ্যাঁ সেখানে পুরস্কৃত হয়েছেন। 71 ফটোগ্রাফার সেখানে সারা তো বাংলাদেশ। সব মিলিয়ে নিশ্চয়ই আপনি একজন তরুণ ফটোগ্রাফার, নিশ্চয়ই ভাবনা আছে ভবিষ্যৎ নিয়ে অনেক দূর এগোনোর। সেই জায়গাটা একটু শুনতে চাই, আপনার ছোট্ট করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমার ফটোগ্রাফিতে ফিউচার প্ল্যান হলো আসলে এমনি এমনি ছবি তোলার মতো সময় আমার নাই। শুধু শুধু হবির জন্য ছবি আমি তুলি না, আমি ছবি তুলি নেক্সট একটা এক্সিবিশন আমি কি ছবি দিব, নেক্সট এক্সিবিশন আমার একটা প্রফেশনাল একটা দৃষ্টিভঙ্গি থেকে আমার মানে ইচ্ছা হলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, ইন্টারন্যাশনালি বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করব। আমার ছবি ইন্টারন্যাশনাল এক্সিবিশনে যাবে, আমি বাংলাদেশের জন্য অ্যাওয়ার্ড নিয়ে আসব। এবং এটা হলো বাংলাদেশের বাংলাদেশের ফটোগ্রাফারদের মাধ্যমেই বাংলাদেশকে পরিচিতি পাবে সারা বিশ্বে। আমি কোন ধরনের, আপনার কোন নেকটা আসলে কোন ধারার ছবি? আমি আসলে মেইনলি নেচার, ওয়াইল্ড লাইফ এবং নাইট ফটোগ্রাফি করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি এবং এই সেক্টরগুলোতে আমি ভালো আউটপুট এবং ভালো রেসপন্স পাইছি। এবং আমি বাংলাদেশে প্রায় 18টা এক্সিবিশনে আমার ছবি সিলেক্ট হয়েছে। 18টা জাতীয় এক্সিবিশনে আমি পার্টিসিপেট করছি, এবং প্রায় 4টা আন্তর্জাতিক এক্সিবিশনে আমার ছবি নির্বাচিত হয়েছে, এবং লাস্ট এটাতে আমি ফার্স্ট এবং থার্ড অ্যাওয়ার্ড পাই। এই তো সব মিলিয়ে আপনার চেষ্টা হচ্ছে আন্তর্জাতিকভাবে আপনি বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতে চান। মহিউদ্দিন তাহের, আপনার কাছে একটু আসতে চাইবো। অনেক সম্পর্কের কথা বললাম, নিশ্চয়ই সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু বিষয় আপনার কাছে চোখে পড়ে যেগুলো আরো যদি উন্নতি হয় আমাদের সম্পর্ক নিশ্চয়ই আরো গাঢ় হবে। সেই কোনো বিষয় আপনার কাছে পরামর্শ আছে কিনা, যে এই বিষয়গুলো যদি আমরা একটু নজর দেই নিশ্চয়ই আরো আমরা ভালো করবো দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে, যেটা আমরা ছবিতেও একসময় পেয়ে যাব নিশ্চয়ই? নিশ্চয়ই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই যে আসলে সম্পর্ক প্রতিষ্ঠা করা এবং সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া দুটো বিষয়। এখন আমাদের সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়েছে, এখন এটাকে আরো উত্তর বাড়ানো, এটাকে আরো দ্বিপাক্ষিক কল্যাণের ভিত্তিতে এটাকে আরো কিভাবে সুদৃঢ় করা যায়। আমি মনে করি যে আমাদের যারা চিত্রশিল্পীরা আছেন, আলোকচিত্রশিল্পীরা আছেন, তাদের কাছে আমার একটা চাওয়া, এটা হচ্ছে যেমন ধরুন চীনা আলোকচিত্রশিল্পীরা যেসব ছবি তারা তুলেছেন, তাদের মাথার মধ্যে এটা রয়েছে যে এটা আমার দেশকে প্রতিফলিত করবে, এবং সেই জন্য তারা ঐতিহ্য এবং আধুনিকতাকে
দুটোকেই নিয়ে এসছে। দুটোর একটা ফিউশন আমি মনে করি যে আমাদের দেশের যে গ্রাম বাংলা, আমাদের নিসর্গ, আমাদের প্রকৃতি, এগুলো তো খুবই সুন্দর, অসাধারণ, অনন্য। সঙ্গে সঙ্গে আমাদের উন্নয়নের ধারাগুলোকেও মানুষের সামনে, পৃথিবীর মানুষের কাছে তুলে ধরা, এটা একটু নজরে রাখা প্রয়োজন। এবং যেহেতু এটা এই এক্সিবিশনটা আবার চীনে হবে, আমি মনে করি যে ওই চিন্তাটা যদি মাথায় থাকতো না আর একটু, তাহলে এটা আরো একটু সমৃদ্ধ, আরো পরিপূর্ণ হতো। আরেকটা যেটা বলছিলাম যে আমাদের দেশের থেকে চীনা প্রতিপক্ষের কাছে নানা বিষয় নিয়ে কথা হয়, বলা হয় যে চীনারা আমাদেরকে উত্তর মানে নিরন্তর সহযোগিতা দিয়ে যাচ্ছে উন্নয়নের জন্য। আমরা ভবিষ্যতে এরকম আরো অব্যাহত চাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কেউ একটা সুন্দর প্রকল্প মানে প্রস্তাবনা দিচ্ছে না, একটা সুনির্দিষ্ট প্রস্তাব যেটার মধ্যে ফিজিবিলিটি স্টাডি করা থাকবে এবং বলা হবে যে চীনারাও অপেক্ষা করছে, তারা বলছে আমরা তোমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে অতখানি মানে বাকি ভাল নই, তো তোমরা যদি আমাদেরকে একটু বুঝিয়ে দাও যে এইভাবে আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি, তাহলে আমরা এটা করব। তাহলে ওই রকম আশ্বাস যেখানে আগে থেকে দেওয়া আছে, সেই জায়গাটা আমরা ব্যবহার করার ক্ষেত্রে আর একটু স্মার্ট হওয়া আমি প্রয়োজন বলে মনে করি আর কি। আর হচ্ছে যে ছবি, তো বললাম যে একটা ছবি, দুই দেশের যে ছবি দেখে আমরা সাধারণ মানুষরা একটা জায়গায় থেকে অনেক কিছু দেখার সুযোগ পাচ্ছি। সেই জন্য ওই পরিপূর্ণতার স্বার্থে যেটা বলছিলাম, ওইটুকু যদি আমাদের আলোচিত শিল্পীরা মনে রাখেন। বাংলাদেশে কাজ করতে কেমন লাগছে, আর কতদিন থাকার ইচ্ছা আছে বাংলাদেশে? বা 2 বছরের পর্যন্ত। আসলে বাংলাদেশে একটি অংশ ভালো না, কারণ গালিতে না রাস্তায় অনেক গালি আছে। প্রতিদিন যদি আমি বাইরে কাজ করি, সারাদিন রাস্তায়, সারাদিন গালিতে, যানজট একটি বড় সমস্যা। হ্যাঁ, সকাল থেকে রাতে পর্যন্ত, এবং আমাদের দিনা খাওয়ার সময় অনেক দেরি এই কারণে। আচ্ছা আচ্ছা, এই কারণে কি বাংলাদেশকে থাকতে চাচ্ছেন না? এরকম এই থাকতে অবশ্যই চাই। আচ্ছা আচ্ছা। তবে আমার মনে হয় যদি সরকার কিছু সাহায্য করে তাহলে ভালো হবে, আমরা বিদেশি খুশি হব। বিশেষ করে যানজট কমানোর ক্ষেত্রে সাহায্যের কথা উনি বলছিলেন, নিশ্চিত। হ্যাঁ ভাই, এটা আমি ওনার সঙ্গে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে যে ওই যোগাযোগ ব্যবস্থাটা, মানে যে কোনো উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আপনি সময় ব্যবস্থাপনা। আপনি সময়কে ব্যবস্থাপনা করতে পারবেন যদি আপনার যোগাযোগটা স্মুথ থাকে। এখন যোগাযোগ যদি স্বতঃস্ফূর্ত না হয়, দেখা যাচ্ছে যে আপনি 10 মিনিটের একটা জায়গায় আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা ফেলে দিচ্ছেন। আমরা সবাই শিকার এর। যার কারণে আমরা ওই যে অনেকগুলো টার্গেট ফেল করেছি। যেমন আমাদের রপ্তানি টার্গেটে আমরা মারাত্মকভাবে মার খেয়েছি আমাদের এই যোগাযোগ ব্যবস্থার কারণে। আমি মনে করি সরকারের এই জায়গাটায় একটু দেখার সুযোগ আছে। আমরা দেখলাম যে আজকে একজন বিদেশি নাগরিক অভিযোগ করেছে, দেখার সুযোগ আছে। আমি বলছি যে এই যে ঢাকা কেন্দ্রিকতা, এটা একটু ভাঙতে হবে। অন্তত পক্ষে একটা জায়গায় যদি একটু অন্তত, আমি এটা সুযোগটা নিলাম আর কি আপনার কাছে। এটা হচ্ছে যে এই শুধু গার্মেন্টস তৈরি, পোশাক শিল্প, যেটা শতকরা 100% রপ্তানিমুখী, সেখানে ঢাকায় কেন থাকবে? ওটা তো আমরা রপ্তানি করছি সমুদ্র বন্দর দিয়ে। সমুদ্র বন্দরের আশেপাশে আপনার রপ্তানি শিল্প পল্লী গড়ে উঠুক এবং জায়গাগুলো উন্নত হোক। আমাদের এই গরিব শ্রমিকরা ওখানে গিয়ে এখন যে টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। নিশ্চয়ই, ধন্যবাদ। আপনার কাছে একটু আমরা সময় পাচ্ছি, সেহেতু জেনেছি এই সময়ের অন্যান্য যারা আপনাদের সাথে তরুণরা ফটোগ্রাফি করছে, তাদের আসলে নিশ্চয়ই তারা অনেক ভালো কাজ করছে, তাদের সম্পর্কে আপনার যে অভিমতটা কি? তরুণদের সম্বন্ধে, আমিও তরুণ, আমি সেই ফটোগ্রাফি জায়গা থেকে মাত্র 1 বছর। জি, আপনি একদম যারা নতুন কাজ করছে ভালো। ফটোগ্রাফিটা আসলে করি প্রচন্ড প্যাশনেট নিয়ে এবং প্রচন্ড জিদ নিয়ে ফটোগ্রাফি করি। হ্যাঁ, মানে প্রচন্ড পরিশ্রম করতে হয় ফটোগ্রাফির জন্য, এবং কাজের ফাঁকেও করতে হয়, নিয়মিত কাজের ফাঁকে এটা করতে হয়। ফটোগ্রাফিতে আসলে দেখা যায় যে আমরা খালি চোখে যা দেখি না, বাট আমরা যদি ম্যাক্রো করি, ম্যাক্রো ফটোগ্রাফি, তাহলে আমরা মানে এই প্রাণীটা বা ইনসেক্টের অনেক সৌন্দর্য আমরা দেখতে পারি এবং সেটা মানুষকে আমরা দেখাইতে পারি। হ্যাঁ, এখন আমি ইয়াংদের প্রতি বলবো যে ফটোগ্রাফি ভালোবাসুন, কারণ একটি ছবি হাজার হাজার কথা বলতে পারে। হ্যাঁ, এ ফটো ক্যান সে 1000 ওয়ার্ড। সো ফটোগ্রাফি ভালোবাসুন এবং মন থেকে ফটোগ্রাফি করুন। জাস্ট ছবি তুললেন, ক্লিক করলেন, মানে এটা যেন না হয়। ফটোগ্রাফি মন থেকে করুন, ভালো ছবি তুলুন আর ভালো ছবি তোলার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা, একটা সবশেষ বিষয়, এই উৎসবটা নিয়ে আমি বোধহয় বলেছিলাম প্রথম 11 তারিখ, একটু ভুল ছিল, 10 তারিখ পর্যন্ত চলবে। সেক্ষেত্রে আপনার এই উৎসবে আমি যাওয়ার জন্য নিশ্চয়ই সবাইকে আহ্বান করব। আপনি একটু যদি বলেন যে উৎসবটা এই 5 দিনের যদি আপনাদের অ্যাচিভমেন্টটা কিরকম সব মিলিয়ে? আসলে উদ্দেশ্য তো ছিল হচ্ছে যে মানুষের কাছে ছবি, মানে দুটি দেশকে পরিচিত, মানে তুলে ধরা, আরো বেশি করে তুলে ধরা ছবির মাধ্যমে।
তাই সেইটি আমি মনে করি যে আমরা সেদিক থেকে আমরা সফল হয়েছি। এখানে বাণিজ্যিক কোনো বিষয় যুক্ত ছিল না বলে আমরা ওই জায়গাটায় আমাদের অর্জনটা নেই। তবে এটার বহুমুখী প্রচার বিভিন্ন মাধ্যম, বিভিন্ন টিভি বা পত্রপত্রিকায় প্রচারগুলো হয়েছে, দর্শকদের ভিড় হয়েছে, মানুষরা এসে তাদের সব মিলে আসলে আমরা সফলই বলতে পারি। আমাদের হাতে একদম সময় নেই, আমাদের আজকের মতো শেষ করতে হবে। আপনাদেরকে তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে শিয়ে এবং আপনাকে অবশ্যই বিরিয়ানির দাওয়াত থাকলো আমাদের, যে কোনো আমাদের বাসায় বা আমাদের চ্যানেলে এসে খেয়ে যাবেন নিশ্চয়ই, যে কোনো সময় দেখা হলে আপনাকে আমি বিরিয়ানি খাওয়াচ্ছি এই আশা রেখে এবং আপনাদের সবার শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। দর্শক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো আয়োজন নিয়ে।